বীরে কামিল পর্ব সংখ্যা ১৬। কোথায় চলে গিয়েছিলে? সাদ ওকে চোখে দেখে চিৎকার করে। সালার কিছু না বলে ভেতরে ঢুকলো। আমি কিছু জিজ্ঞেস করছি। সাদ দরজা বন্ধ করে ওর পেছনে আসে। সালার জ্যাকেট খুলছিল। কোথাও যাইনি। তুমি জানো আমি কত খুঁজেছি, কোথায় কোথায় ফোন করেছি। এখন তো এত দুশ্চিন্তা হচ্ছিল যে পুলিশকে ফোন করার কথা ভাবছিলাম। এভাবে নামাজ ছেড়ে কোথায় গেছো? সালার এবারও কিছু না বলে জগার্স খুলতে থাকে। বললাম তো কোথাও না। তাহলে এতক্ষণ ছিলে কোথায়? সাদ ওর সামনে এসে দাঁড়ায়, মসজিদের পিছনের ফুটপাতে। সালার নরম কণ্ঠে বলে, হোয়াট? এতক্ষণ ফুটপাতের বরফে বসেছিলে? সাদ হতবম্ব। হ্যাঁ। এমন আচরণের পেছনে কোনো যুক্তি আছে? সাদ বিরক্ত হয়। না নেই। সালার বিছানায় সোজা হয়ে শুয়ে পড়ল। কিছু খেয়েছ? না। তাহলে খেয়ে নাও। ক্ষুধা নেই। সালার এখন সিলিংয়ের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। সাদ ওর পাশে এসে বিছানায় বসল। তোমার সমস্যা কি বলতে পারো আমাকে? সালার হালকা ঘাড় ঘুরিয়ে তাকায়। কোনো সমস্যা নেই। ভাবলেশহীন ভঙ্গিতে উত্তর দে। ভেবেছিলাম অ্যাপার্টমেন্টে চলে গেছো, কিন্তু বারবার কল করেও পাইনি। সাদ বিড়বিড় করে। সালারের চোখ সিলিংয়ের দিকে স্থির। এর চেয়ে ভালো ছিল তোমাকে নামাজে না নিয়ে যাওয়া। আর কখনো আমার সাথে যাবে না। সাদ রুষ্ট হয়ে বলে বিছানা থেকে উঠে যায়। কিছুক্ষণ টুকটাক কাজ শেষ করে নাইট বাল্ব অন করে নিজেও এসে বিছানায় শুয়ে পড়ে। মাত্রই চোখ বন্ধ করেছিল যখন সালারের গলা শুনতে পায়, সাদ। হ্যাঁ। সাদ চোখ খুলে। এই সিরাতে মুস্তাকিম কি? সালারের পক্ষ থেকে আসা এই প্রশ্ন সাদকে স্তব্ধ করে। ঘাড় ঘুরিয়ে বাঁদিকে ফিরল। সিরাতে মুস্তাকিম সরল পথকে বলে। আমি জানি, কিন্তু এই সরল পথ কোনটা? আরেকটা প্রশ্ন। সাদ ওর দিকে ঘুরল। সরল পথ মানে নেকির পথ। নেকি কি? সালারের কণ্ঠ এখনো নির্জীব ছিল। ভালো কাজকে নেকি বলে। ভালো কাজ যা অন্যের জন্য করা হয় এমন কাজ। কাউকে সাহায্য করা, কারো ওপর দয়া করা, এগুলো ভালো কাজ, এবং প্রতিটি ভালো কাজের জন্য নেকি রয়েছে। কয়েক ঘন্টা আগে ফুটপাতে আমি এক হুকারকে $50 দিয়েছি, যেখানে শুধু $30 চেয়েছিল মহিলা। এর মানে এটাও নেকির কাজ? সাদের ইচ্ছে করছিল ওর মুখ বরাবর খুশি মারতে। অদ্ভুত মানুষ। অহেতুক কথা বন্ধ করে ঘুমাও। আমাকেও ঘুমাতে দাও। কম্বল মুড়ে নেই। সালার বুঝতে পারল না সাদ কোন কথার উপর রাগ করেছে। তার মানে এটা নেকির কাজ ছিল না। তোমাকে বললাম তো নিজের মুখ বন্ধ করো এবং ঘুমিয়ে পড়ো। সাদ দাঁতে দাঁত চেপে বলল, এত রাগের তো কিছু নেই। আমি সহজ একটা প্রশ্ন করেছি। সালার খুব ধৈর্য নিয়ে বলে। সাদ ক্ষুব্ধ হয়ে উঠে ল্যাম্প অন করে বিছানায় বসল। তোমার মতো মানুষকে আমি কিভাবে সিরাতে মুস্তাকিম বুঝাবো বলো? না তুমি পাগল, না মূর্খ, না অমুসলিম। এসবের কিছু না। তোমার নিজের জানা উচিত সিরাতে মুস্তাকিম কি। কিন্তু তোমার মতো মানুষ যে কিনা মসজিদে গিয়ে নামাজ মাঝ পথে রেখে বেরিয়ে যায়, তার জানার কথাও না সিরাতে মুস্তাকিম কি। আমি নামাজ ছেড়ে এসেছি কারণ তুমি বলো নামাজে শান্তি পাওয়া যায়, কিন্তু আমি শান্তি পাইনি, তাই। সালের শান্ত ভঙ্গিতে বলা বাক্য সাদকে আরো রাগিয়ে তোলে। তুমি নামাজে শান্তি পাওনি কারণ মসজিদ তোমার জায়গা না। তোমার শান্তির জায়গা হলো সিনেমা, থিয়েটার, বার, নাইট ক্লাব। মসজিদ তোমার জন্য না, সুতরাং তুমি নামাজে শান্তি কোত্থেকে পাবে? অথচ এখন চাইছো তোমাকে বোঝানো হোক সিরাতে মুস্তাকিম কি। সালার বিছানায় সোজা হয়ে শুয়ে পলকহীন সাদের দিকে তাকিয়ে রইল। তোমার মতো মানুষ যে নামাজ ছেড়ে যায়, মদ খায়, জিনা করে, সে কখনো না সিরাতে মুস্তাকিমের অর্থ বুঝবে এবং না সেই পথে চলতে পারবে। তোমার কথার মানে হচ্ছে যে মদ খায়, জিনা করে, কিন্তু নামাজ ছেড়ে যায় না, বরং নামাজও পড়ে, সে সিরাতে মুস্তাকিমের মানে বোঝে এবং সেই পথে আছে, তাই তো? সাদ চুপ হয়ে যায়। নিচু কণ্ঠ ও ভাবলেশীন সুরে করা এই প্রশ্নের উত্তর নেই। তাকিয়ে আছে সালার। তুমি এসব বিষয় বুঝবে না সালার। কিছুক্ষণ চুপ থাকার পর সাদ বলল। সালারের কানে আরেকটা কণ্ঠ প্রতিধ্বনিত হয়, হ্যাঁ আমি সত্যিই বুঝবো না। লাইট অফ করো, আমার খুব ঘুম পাচ্ছে। বলে চোখ বন্ধ করে নেই ও।
জানতাম অ্যাপার্টমেন্টেই আছো, ইচ্ছে করে আনসার ফোন অন করা। সাদ পরদিন সকাল 10টার দিকে সালারের অ্যাপার্টমেন্টে আসে। ঘুমের ঘোরে উঠে দরজা খুলল ও। না বলে এভাবে পালিয়ে এলে কেন আমার অ্যাপার্টমেন্ট থেকে? সাদ ভেতরে ঢুকে ঝাড়ল ওকে। পালিয়ে আসিনি, তুমি ঘুমাচ্ছিলে তাই বিরক্ত করিনি। সালার চোখ ঘষতে ঘষতে বলে। কয়টায় এসেছো? 4টা 5টার দিকে। আসার এটা কেমন সময়? সাদ সরু গলায় বলল। আর এভাবে এসে পড়লে কেন? সালার কিছু বলার পরিবর্তে লিভিং রুমের সোফায় উপর হয়ে শোয়। হয়তো আমার কথায় রাগ করেছ, আমি এক্সকিউজ করতে এসেছি। সাদ অন্য সোফায় বসে বলল। "হুম, কোন কথায়?" সালার ঘাড় হালকা বাঁকিয়ে একইভাবে শোয়া অবস্থায় সাদকে জিজ্ঞেস করে। ওইসব যা রাতের আগের মাথায় বলে ফেলেছি। সাদ ক্ষমাপ্রার্থী সুরে বলল। আরে না, আমি ছোটখাটো বিষয়ে রাগ করি না। তাছাড়া এমন কিছু বলনি যার জন্য এক্সকিউজ করতো এখানে আসতে হবে। সালার নির্বিকার ভঙ্গিতে বলল। তাহলে হঠাৎ করে এভাবে আমার অ্যাপার্টমেন্টে থেকে চলে আসার কারণ? সাদ জোর দিয়ে জিজ্ঞেস করল। ভালো লাগছিল আর যেহেতু ঘুমাবো তাই আনসার ফোন লাগিয়ে রেখেছি, সালা শান্ত কণ্ঠে বলল। তবু তোমার সাথে এভাবে কথা বলা উচিত হয়নি আমার। সকাল থেকে এই জন্য খুব পস্তাচ্ছি। বাদ দাও এই বিষয়টা। সোফায় আগের মতো মুখ গুজে বলল সালার। সালার, তোমার ইদানিং কি সমস্যা হচ্ছে? কই, কিছু না তো। কিছু নিশ্চয়ই হয়েছে, অদ্ভুত হয়ে যাচ্ছ তুমি। এবার সালার সোজা হয়ে সাদের দিকে তাকায়। যেমন? আমার মধ্যে কি অদ্ভুত ঘটেছে? অনেক কিছু, চুপচাপ থাকো, ছোট ছোট বিষয়ে দ্বিধায় পড়ো। ইবাদত বলছিল ইউনিভার্সিটিতে যাও না। সবচেয়ে বড় কথা, ধর্মের প্রতি আগ্রহ দেখাচ্ছ। সাদের শেষ কথায় সালারের কপালে ভাঁজ পড়ল। ধর্মে আগ্রহ? তোমার ভুল হচ্ছে, আমি ধর্মে আগ্রহ দেখাচ্ছি না। আমি শুধু শান্তি খোঁজার চেষ্টা করছি, কারণ আমি ডিপ্রেসড। আগে কখনো এই রকম বা এ পর্যায়ে ডিপ্রেশনে ভুগিনি, যার শিকার ইদানিং হচ্ছি। আমি শুধু এই ডিপ্রেশন থেকে রেহাই পাওয়ার জন্য রাতে তোমার সাথে মসজিদে গিয়েছিলাম। সালার বেশ খসখসে গলায় বলে। ডিপ্রেশন কেন তোমার? সাদ জিজ্ঞেস করল। যদি জানতাম তাহলে নিশ্চয়ই ডিপ্রেশনে ভুগতাম না, এতক্ষণে কিছু করে ফেলতাম। তারপরও কোনো কারণ নিশ্চয়ই আছে, এভাবে শুয়ে বসে ডিপ্রেশন আসে না, সাদ বলল। সালার জানে সাদ ঠিক বলছে, কিন্তু কারণ বলে নিজেকে হাসির পাত্র বানাতে চাই না। অন্য কারো ব্যাপারে জানি না, কিন্তু শুয়ে বসেই ডিপ্রেশনে ভুগছি। কোনো অ্যান্টিডিপ্রেসেন্ট নিয়ে দেখেছ? সাদ বলল। অনেকগুলো নিয়ে দেখেছি, কোনো কাজ হয় না। তাহলে তুমি একজন সাইকিয়াট্রিস্ট দেখাও। এটা সম্ভব না, আমি ক্লান্ত এদের সাথে দেখা করতে করতে। অন্তত আর না। আগে কী কারণে দেখিয়েছ? সাদ কিছুটা কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল। অনেক কারণে। থাকুক। সালার সোজা হয়ে সিলিংয়ের দিকে তাকায়। তাহলে এক কাজ করো, ইবাদত করা শুরু করো, নামাজ পড়ো। চেষ্টা করেছি, কিন্তু নামাজে কি পড়ছি, কেন পড়ছি জানিই না। তাহলে জানার চেষ্টা করো যে। সালার বন্ধুকে থামায়। আবার রাতের মতো সিরাতে মুস্তাকিমের উপর তর্ক শুরু হয়ে যাবে। এরপর তুমি রেগে যাবে যেহেতু আমি জানিই না সিরাতে মুস্তাকিম কি। তাহলে নামাজ কিভাবে পড়ব? নামাজ পড়া শুরু করলে জেনে যাবে সিরাতে মুস্তাকিম কি। কিভাবে? খারাপ কাজ এড়িয়ে চলবে, ভালো কাজ করবে। সাদ বোঝানো শুরু করলো ওকে। আমি খারাপ কাজ করি না, না ভালো কাজ করতে চাই। আমার জীবন নর্মাল। কোন কাজটা খারাপ কোনটা ভালো তুমি ঠিক ততক্ষণ বুঝতে পারবে না। সালার বাধা দে। ভুল ঠিক আমার সমস্যা না, আমি শুধু অস্থির বোধ করছি। এর সাথে আমার কাজের সম্পর্ক নেই। তুমি সেই সব কাজ করো যা মানুষের জীবনকে অশান্ত করে তোলে। যেমন? সালার তীক্ষ্ণ সুরে জিজ্ঞেস করে। তুমি পর্ক খাও? কাম অন, পর্ক এখানে কোত্থেকে এলো? সালার উঠে বসে। আমাকে একটা কথা বলো, তুমি তো নিয়মিত নামাজ পড়ো, অনেক ইবাদত করো, নামাজ তোমার জীবনে এমন কি পরিবর্তন এনেছে? আমি অস্থির না। তোমার যুক্তি অনুসারে তোমারও অস্থির থাকার কথা, কারণ তুমিও অনেক খারাপ কাজ করো। যেমন? আমি কি কি খারাপ কাজ করি তোমার জানা? আমার পুনরাবৃত্তি করার দরকার নেই। আমি? না, আমি জানি না, তুমি বলো। সাদ চ্যালেঞ্জ করলো।
সালার কিছুক্ষণ সাদের দিকে তাকিয়ে থাকে। সাদ, আমার মনে হয় না শুধুমাত্র ইবাদত মানুষের জীবনে বিশাল কোনো পরিবর্তন আনে। ভালো কাজ বা ভালো চরিত্রের সম্পর্ক ইবাদত করার সাথে সম্পৃক্ত না। সাদ এবার ওকে থামিয়ে বলল, আমি এজন্যই বলি ধর্মের প্রতি একটু আগ্রহী হও, ইসলাম সম্পর্কে কিছু জানো, যাতে নিজের এ ভুল ফিলোসফি এবং চিন্তাধারা পরিবর্তন করতে পারো। আমার চিন্তাধারা ভুল না সাদ, আমি ধার্মিক মানুষদের চেয়ে বেশি মিথ্যুক, মুনাফিক আর প্রতারক কাউকে দেখিনি। আশা করি তুমি কিছু মনে করবে না, তবে সত্যি বলছি, এখন পর্যন্ত আমার এমন ৩ জন মানুষের সাথে দেখা হয়েছে যারা সাজে খুব মুসলমান, বলে ইসলামের কথা, কিন্তু ৩ জনই মুনাফিক। সালার খুব তিক্ততা নিয়ে বলতে থাকে, প্রথম এক মেয়ের সাথে দেখা হয় আমার, যে খুব ধার্মিক আর পর্দা করে। এমন পবিত্র সে যে এক ছেলের সাথে অ্যাফেয়ার চালাচ্ছিল, নিজের ফিয়ান্সে থাকতে ওই ছেলের জন্য বাড়ি থেকে পালিয়ে গেছে। যখন প্রয়োজন হলো তখন এমন এক মানুষের সাহায্য নিল যাকে পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ ভাবে, মানে নিজের সুবিধার জন্য অন্যকে ব্যবহার করতে কোনো দ্বিধা নেই। সে মহোদয়া পারসা খাতুনের ঠোঁট জুড়ে বিদ্রুপের হাসি খেলে যায়। এরপর দেখা হয় আরেকজন এমন পুরুষের সাথে যে দাড়ি রাখত, একদম পরিপক্ক ও সত্যবাদী মুসলমান, কিন্তু সেই পুরুষ এমন এক মেয়ের সাহায্য করা থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল যে তার তার কাছে সাহায্যের ভিক্ষা পর্যন্ত চেয়েছিল। সে মেয়েটাকে বিয়ে করেনি যাকে দিনের পর দিন ভালোবাসার নামে বোকা বানিয়েছে। কিছুদিন আগে আমেরিকায় তার সাথে আমার দেখা, এখন তার দাড়ি উধাও, হয়তো তার ইসলামও। হাসলো। আর তৃতীয়জন তুমি, যে পর্ক খায় না, শুধু এটাই শুধুমাত্র হারাম যা তুমি করো না, বাকি সব তোমার জন্য জায়েজ। মিথ্যা কথা বলা, মদ খাওয়া, জিনা করা, ক্লাবে যাওয়া, গীবত করা, অন্যকে নিয়ে মজা করা, এমনিতে তুমি খুব নেক, কারণ তোমার দাড়ি আছে। আমাদের মাথা খেয়ে ফেলতে পারো ধর্মের কথা বলে, জোর করে নামাজে নেওয়ার জন্য লেগে থাকো, সব কথায় ধর্ম টানো, এ আয়াত সে হাদিস, এ হাদিস সে আয়াত, এর বাইরে তোমার মুখ থেকে কিছু বের হয় না। আমি তোমার আমল দেখে বিন্দু পরিমাণও প্রভাবিত হয় না। কতটা বিরক্তির! ধর্ম নিয়ে তোমার লেকচার শোনা বলে বোঝানো যাবে না। তোমার আমার মাঝে খুব একটা পার্থক্য নেই। তুমি দাড়ি রেখে ধর্মচর্চা করে সেসব কাজ করো যা আমি দাড়ি ছাড়া ধর্মের কথা না বলে করি। ইবাদত কি ইনকিলাব এনেছে তোমার জীবনে? কেবল এই ভুল বিশ্বাস ছাড়া যে তুমি সরাসরি বেহেশতে যাবে আর আমি সবাই দোজখে। তোমার কথা আর কাজে এত বৈপরীত্য না থাকলে আমি কখনো তোমাকে এসব বলতাম না। কিন্তু আমি অনুরোধ করছি, অন্যদেরকে ধর্মের দিকে আকৃষ্ট করার চেষ্টা তোমাকে করতে হবে না, কারণ আমার ধারণা তুমি নিজেই ধর্মের প্রকৃত অর্থের সাথে অপরিচিত। এসব কথায় মাইন্ড করো না। টেবিলে রাখা একটা সিগারেট ধরায় ও। প্রায় বোবা হয়ে বসেছিল সাদ। ঠিক আছে, আমাকে দিয়ে ভুল হয়, কিন্তু আল্লাহ মানুষকে মাফ করে দেন। কখনো বলি না যে আমি খুব ভালো মুসলমান বা নিশ্চিত ভেস্তে যাব, তবে ভালো কাজ করা এবং অন্যকে সে কাজের উপদেশ দেওয়া আল্লাহর তরফ থেকে মানুষ হিসেবে আমার দায়িত্ব। সাদ কিছুক্ষণ চুপ থাকার পর বলল, সাদ, তুমি অযথা অন্যের দায়িত্ব নিজের মাথায় নিও না। আগে নিজেকে ঠিক করো, তারপর অন্যকে ঠিক করার চেষ্টা করবে, যাতে কেউ তোমাকে মুনাফিক বলতে না পারে। যতদূর প্রশংসা রইল আল্লাহ তাআলার মাফ করে দেওয়ার, তবে তিনি যদি তোমার ভুল মাফ করেন, আমাদের গুনাহও মাফ করবেন। কিন্তু তুমি যদি ভাবো অন্যকে ইসলামের দিকে ঠেলে দিলেই তোমার নেকি বেড়ে যাবে এবং তুমি নিজের গুনাহ সহ আল্লাহর নৈকট্য পেয়ে যাবে, তেমনটা হবে না। ভালো হয় যদি আগে তুমি নিজের ট্র্যাক রেকর্ড ঠিক করো। শুধু নিজেকে দেখো, অন্যদেরকে নেক বানানোর চেষ্টার দরকার নেই। আমাদের খারাপই দেখতে থাকতে দাও। সালার রুড কণ্ঠে বলে, সেই মুহূর্তে মনে যা এসেছিল তাই বলে দে। যখন ও চুপ হয় তখন সাদ উঠে চলে যায়। সেদিনের পর থেকে আর কখনো সালারের সামনে ধর্ম নিয়ে কথা বলেনি সাদ। এই উইকেন্ডে অনেক দিন পর রেস্টুরেন্টে আসে সালার। ওয়েটারকে দিয়ে অর্ডার নোট করিয়ে জানালার বাইরে তাকিয়ে থাকে। জানালার পাশের টেবিলে বসেছিল। কাচের জানালা হওয়ার মনে হচ্ছিল বাইরের ফুটপাতেই বসা। মেয়েলি কান্নার আওয়াজে ওর মনোযোগ ভাঙে। ঘুরে তাকায়। পেছনের টেবিলে এক জোড়া যুগল বসে আছে। মেয়েটা কোনো বিষয় নিয়ে হেঁচকে তুলে কাঁদছে আর ফাঁকে ফাঁকে টিস্যু দিয়ে চোখের পানি মুছে।
ছেলেটা হাতে হাত রেখে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল মেয়েটাকে। রেস্টুরেন্টটা ছোট ছিল, যার কারণে টেবিলগুলো এত কাছাকাছি যে খুব সহজেই তাদের কথাবার্তা শুনতে পাচ্ছিল। কিন্তু এখানে এই কাজে আসেনি ও, তাই সোজা হয়ে বসে। বিতৃষ্ণার ঢেউ বয়ে যায় ভেতর দিয়ে। এই ধরনের নাটক ভালো লাগে না ওর। এখানে শান্তিতে সময় কাটানোর জন্য এসেছিল, কিন্তু এইসব ওর মেজাজ খারাপ হতে থাকে। ছেলে মেয়ে দুটো রাশিয়ান, নিজেদের ভাষাতেই কথা বলছে। আবার জানালা দিয়ে বাইরে তাকায় ও, কিন্তু অনিচ্ছা সত্ত্বেও মনোযোগ সেই কান্নার আওয়াজের দিকে চলে যায়। কিছুক্ষণ পর ফিরে মেয়েটার দিকে তাকালো। মেয়েটাও ওকে ঘুরতে দেখে মুখ তুলে তাকায়। কয়েক মুহূর্তের জন্য ওদের চোখাচোখি হয়ে যায়। সেই কয়েক মুহূর্ত অনেক ভারী কাটে ওর। মেয়েটার চোখ লাল হয়ে ফুলে উঠেছে। আরেকটা চেহারা মনে পড়ে যায়, ইমামা হাশিমের চেহারা, সেই ফোলা চোখ। ওয়েটার খাবার এনে সার্ভ করছিল। কয়েক ঢোক পানি খেয়ে মন থেকে সে চেহারাটা ছেড়ে ফেলার চেষ্টা করে ও। লম্বা লম্বা কয়েকটা শ্বাস নেই। ওয়েটার নিজের কাজ করতে করতে কৌতূহল নিয়ে ওকে দেখছিল। সালার চোখ জানালার বাইরে ব্যস্ত। আজকের আবহাওয়া সুন্দর। এখানে একটা ভালো সময় কাটাতে এসেছি আমি। ভালো কিছু খাবার খেতে এসেছি। এখান থেকে খেয়ে একটা ফিল্ম দেখতে যাব। ওই মেয়েকে নিয়ে ভাবা উচিত না আমার কিছুতেই। ওই মেয়ে পাগল ছিল, আবোল তাবোল বলতো। ওর কথা ভেবে আমার পস্তানোর দরকার নেই। আমি কি জানি কই গিয়েছে, কই মরেছে, সব নিজে করেছে। আমি শুধু মজা করেছিলাম। যদি আরেকবার যোগাযোগ করতো তাহলে তালাক পাঠিয়ে দিতাম। অজ্ঞাত সারে নিজেকে বোঝাতে গিয়ে অনুশোচনাগুলো আবার সামনে ভেসে ওঠে। পেছনে থাকা মেয়েটার হেঁচকির আওয়াজ মনে গিয়ে তীরের মতো লাগছিল। আমি টেবিল চেঞ্জ করতে চাই, খুব রুক্ষভাবে ওয়েটারকে বলল। ওয়েটার বেশ অবাক হয়ে জিজ্ঞেস করলো, কেন স্যার? হয়তো এদের টেবিল চেঞ্জ করো, না হলে আমার, হাত দিয়ে ইশারা করে বলল। ওয়েটার এক নজর সেই যুগলকে দেখল। তার কাছে সমস্যা স্পষ্ট না হলেও কোণার এক টেবিলে এনে ওকে বসিয়ে দেয়। কয়েক মুহূর্তের জন্য সালার জায়গা বদলে স্বস্তি অনুভব করে। হেঁচকির শব্দ এই পর্যন্ত আসছিল না, কিন্তু মেয়েটার চেহারা এখন ঠিক ওর সামনে। এক চামচ খাবার মুখে দিতেই চোখ মেয়েটার উপর চোখ পড়ে সবকিছু বিষাদ হয়ে যায়। স্বাদহীন লাগে, এটা নিশ্চয়ই ওর মানসিক অবস্থার কারণে, না হলে এখানকার খাবার খুব ভালো হয়। মানুষ মূলত নিয়ামতের শুকরিয়া আদায় করতেই জানে না। জীবের মাধ্যমে স্বাদ নেওয়ার অনুভূতিই হোক এটা কত বড় নিয়ামত। কিছু খেলে সেটার স্বাদ নিতে পারা, ভালো খাবার খেয়ে খুশি হওয়া। অনেক মানুষ এই নিয়ামত থেকেও বঞ্চিত। কানে একটা আওয়াজ প্রতিধ্বনিত হয়, ওর ধৈর্যের শেষ সীমা ভেঙে যায়। আগ্নেয়গিরির মতো ফেটে পুরো শক্তি দিয়ে চামচ প্লেটে ছড়িয়ে চিৎকার করে উঠল, শাট আপ, জাস্ট শাট আপ। রেস্টুরেন্ট হঠাৎ নিস্তব্ধতা নেমে এলো। ইউ বিচ, ইউ বাস্টার্ড, জাস্ট শাট আপ। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়, চেহারার রাগে লাল হয়ে উঠছিল ওর। তুমি আমার মস্তিষ্ক থেকে কেন বের হয়ে যাও না? দুই কান চেপে ধরে চিৎকার করে, আমি তোমাকে মেরে ফেলবো যদি আর কখনো চোখের সামনে পড়ো। আবার চিল্লাই কিছুক্ষণ। গলা শুকিয়ে এলে পানির গ্লাস তুলে খাওয়া শুরু করে। তখন রেস্টুরেন্টে থাকা মানুষ এবং তাদের দৃষ্টি সম্পর্কে টের পায়। সবাই ওকেই দেখছিল। একজন ওয়েটার ছুটে আসে, তার চেহারায় উদ্বিগ্নতার ছাপ। স্যার, আপনার শরীর ঠিক আছে তো? কিছু বলল না ও। ওয়ালেট থেকে কয়েকটা নোট বের করে টেবিলের উপর রেখে বেরিয়ে আসে রেস্টুরেন্ট থেকে। ওখানে ইমামা ছিল না, কোনো ভূত ছিল যা ওকে তাড়া করে বেড়ায়। যেখানে যায় সেখানেই পিছু নেই, কোথাও ইমামার চেহারা হয়ে, কোথাও কণ্ঠ হয়ে। যেখানে এই দুটোর কিছু থাকে না সেখানে থাকে ওর অনুশোচনা। একটা বিষয় ভুলে যাওয়ার চেষ্টা করতে গেলে আরেকটা বিষয় সামনে এসে উপস্থিত হয়ে দাঁড়ায়। মাঝে মাঝে ওর এত রাগ উঠে যে ইচ্ছে করে আরেকবার ইমামার সাথে দেখা হলে গলা টিপে ধরতে, না হলে গুলি করবে। ইমামার সবকিছু ঘৃণা লাগে। সেই রাতে যাত্রাপথে কাটানো কয়েক ঘন্টা পুরো জীবন ধ্বংস করে দিচ্ছিল ওর। কিন্তু তুমি আসবে কেন? ফোনে কথা বলছিল সালার। কামরান কয়েকদিন পর নিউ হেভেনে আসবে বলে জানায়। রুটিনের জীবনের থাকলে এই খবর পেয়ে নিশ্চয়ই খুশি হতো। কিন্তু বর্তমানে যে মানসিক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, তাতে এর মাঝে বড় ভাইয়ের আশা ওর জন্য বেশ অপ্রীতিকর। এই অপ্রীতিকরতা লুকাতে পারল না। মানে কি, কেন আসছো? তোমার সাথে দেখা করতে। কামরান অবাক হয়। পাপাও বলল,
ঠোঁট চেপে ভাইয়ের কথা শুনল ও। আমাকে এয়ারপোর্ট থেকে পিক করবে, ফ্লাইটের টাইমিং জানিয়ে দেব। কিছুক্ষণ এদিক সেদিকের কথা বলে ফোন রেখে দেওয়া হয় দুই পাশ থেকে। 4 দিন পর কামরানকে রিসিভ করতে এয়ারপোর্ট যায় ও। ছোট ভাইকে দেখে চমকে উঠে কামরান। তুমি অসুস্থ? ফাঁকা হতেই কামরান জিজ্ঞেস করলো। না, একদম ঠিক আছি। সালার হাসতে চেষ্টা করে। মনে তো হচ্ছে না। কামরানের দুশ্চিন্তা হয়। সালার চোখে চোখ রেখে কথা বলা মানুষ, কিন্তু আজ স্বভাবের বিপরীতে গিয়ে চোখ আড়াল করে কথা বলছে। গাড়ি ড্রাইভ করার সময়ও খুব মনোযোগ দিয়ে ওকে পর্যবেক্ষণ করে। খুব সাবধানে গাড়ি চালাতে দেখে কামরানের অদ্ভুত লাগে। ও এত পরিমাণ রাশ ড্রাইভ করা মানুষ যে ওর পাশে বসতে বড় বড় কলিজাওয়ালা লোকজনও ভয় পেত। এটাই একমাত্র ইতিবাচক পরিবর্তন ছিল। বাকি সব পরিবর্তন তাকে দুশ্চিন্তায় ফেলে। পড়াশোনা কেমন চলছে তোমার? ঠিকঠাক। যাত্রাপথ ছোটখাটো প্রশ্ন উত্তরে শেষ হয়। আসার পরে অ্যাপার্টমেন্টের অবস্থা দেখে কামরান নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারল না। এটা তোমার অ্যাপার্টমেন্ট সালার? মাই গড! ভেতরে ঢুকতেই চেঁচিয়ে উঠে। সালার নিজের জিনিসপত্র যেভাবে গুছিয়ে রাখার অভ্যস্ত মানুষ, এখানে তার কোনো প্রমাণ নেই। চারপাশে সবকিছু বেহাল অবস্থা। জায়গায় জায়গায় কাপড়, মোজা, জুতা ছড়ানো। বই, খবরের কাগজ, ম্যাগাজিনের একই অবস্থা। কিচেনের অবস্থা সবচেয়ে খারাপ। বাথরুমের অবস্থা তার চেয়েও বেশি। কামরান হতভম্ব হয়ে পুরো অ্যাপার্টমেন্ট ঘুরে ঘুরে দেখে। কয় মাস ধরে এসব পরিষ্কার করো না? এখনই করছি, সালার জিনিসপত্র তুলতে তুলতে বলল। তুমি তো এভাবে জীবনযাপন করে অভ্যস্ত না, তাহলে এসব কি? কামরান বেশ চিন্তিত হয়। হঠাৎ চোখ পড়ে টেবিলে থাকা সিগারেটের অ্যাশট্রের উপর। কাছে গিয়ে অ্যাশট্রে হাতে নিয়ে সিগারেটের গোড়া শুঁকতে লাগলো সে। সালার সুচালো চোখে বড় ভাইয়ের কর্মকাণ্ড লক্ষ্য করলেও চুপ থাকে। কিছুক্ষণ পর কামরান অ্যাশট্রে নিচে ছুরি মারে। সালার, হোয়াট আর ইউ আপ টু দিস টাইম? আমাকে সোজাসুজি বলো, সমস্যা কি? ড্রাগস নিচ্ছ? না, আমি কিচ্ছু নিচ্ছি না। ওর উত্তর কামরানকে আরো রাগিয়ে তোলে। কাঁধ চেপে ধরে টেনে বাথরুমের আয়নার সামনে নিয়ে যায়। চেহারা দেখো নিজের, ড্রাগ এডিক্টের মতো চেহারা। চলাচল তো ঠিক তেমনই। দেখো, চোখ তুলে তাকিয়ে চেহারা দেখো নিজের। ওর কলার ধরে টেনে টেনে বলছিল। সালার আয়নায় চোখ তুললে না, তাকালেও জানতো ওকে কেমন দেখাচ্ছে। ডার্ক সার্কেল, বড় হওয়া দাড়িতে কেমন দেখাবে আর। এসবের পর যা কমতি ছিল তা পূরণ করেছে ব্রণ। ঠোঁটের কালো দাগ, যা কফি আর অগণিত সিগারেটের ফল। ব্রণের কারণে রোজ শেভ করা বন্ধ করে দিয়েছে ও। কিছুটা রেগে বড় ভাইয়ের হাত থেকে কলার ছাড়িয়ে বাথরুম থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। লানত পড়ছে তোমার চেহারায়। লানত শব্দটা কামরান প্রায়শই ব্যবহার করত, কিন্তু এর আগে কখনো এই শব্দকে উপলব্ধি করেনি সালার। তবে সেই মুহূর্তে এই শব্দ শুনে আগুনের মতো জ্বলে উঠল। হ্যাঁ, লানত পড়েছে আমার চেহারার উপর। আর কিছু? বড় ভাইয়ের সামনে টান টান হয়ে দাঁড়িয়ে বলে ও। যখন বলছি যে ড্রাগস নিচ্ছি না, মানে নিচ্ছি না। আপনার বিশ্বাস করা উচিত আমাকে। তোমার উপর বিশ্বাস? কামরান বিদ্রূপের সুরে বাথরুম থেকে বেরিয়ে বলল। দাঁতে দাঁত চেপে রুম গোছানোর কাজ জারি রাখে সালার। ইউনিভার্সিটি যাও? কামরানের মনে আরেকটা সন্দেহ জাগে। যাচ্ছি। সালার জিনিসপত্র তুলছিল। কামরান নিশ্চিন্ত হতে পারল না। আমার সাথে হসপিটাল চলো, চেক আপ করাবো তোমার। এসব করার জন্য এসে থাকলে ভালো হয় যদি চলে যান। আমি কিন্ডারগার্টেনের বাচ্চা না, নিজের খেয়াল রাখতে পারি। কামরান কিছু বলার পরিবর্তে হাতের কাজে সাহায্য করতে লাগলো। সালার স্বস্তির নিঃশ্বাস ফেলে ভেবেছিল বিষয়টা নিয়ে আর বাড়াবাড়ি হবে না, কিন্তু এই আন্দাজ ভুল প্রমাণ হয়। কামরান 2-3 দিন থাকার পরিবর্তে পুরো 1 সপ্তাহ থাকে। ভাইয়ের উপস্থিতির কারণে বাধ্য হয়ে নিয়মিত ভার্সিটি যেতে হয় ওকে। এর ফাঁকে কামরান গিয়ে ওর প্রফেসর আর বন্ধুদের সাথে দেখা করে। সেমিস্টার ফেল করার খবর সেখান থেকেই জানতে পারে। এটা কামরানের জন্য আরেকটা বড়সড় ধাক্কা ছিল। সালারের কাছ থেকে সবকিছু আশা করা গেলেও সেমিস্টারে ফেল, তাও এত বাজে ভাবে, যেখানে কিছুদিন আগ পর্যন্ত ইউনিভার্সিটির পেছনের রেকর্ড ভেঙে টপ করছিল। কিন্তু কামরান বিষয়টা নিয়ে ওর সাথে আর কথা বলেনি, বরং পাকিস্তান ফোন করে সিকান্দার উসমানকে পুরো বিষয় জানায়। সিকান্দার উসমানের পায়ের নিচের মাটি আবার সরে যায়। সালার নিজের রেকর্ড বজায় রেখেছে। প্রতি 1-1.5 বছর পর তাদের জন্য নতুন কোনো সমস্যা দাঁড় করাবেই।
হাসিম মুবিনের সাথে ঝামেলারও প্রায় একই সময় কেটে গেছে। এখন ওর সাথে এসব নিয়ে কথা বলার দরকার নেই। ইউনিভার্সিটিতে সামনে ছুটি ওর। আপনি ওকে পাকিস্তান নিয়ে যান, কিছুদিন ওখানে থাকুক, এরপর মাম্মিকে ওর সাথে পাঠিয়ে দেবেন। পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত মাম্মি ওর সাথেই থাকবে। সিকান্দার উসমানকে বুঝিয়ে বলে কামরান। সিকান্দার উসমান বড় ছেলের পরামর্শ মতে কাজ করলেন। কিছু না বলে ছুটি শুরু হওয়ার আগেই নিউ হেভেন চলে আসেন। ছোট ছেলের অবস্থা দেখে তার পেটে গিট পড়তে শুরু করে, কিন্তু কামরানের মতো তর্ক করলেন না। শুধু তাদের সঙ্গে পাকিস্তান আসার কথা বললেন। প্রতিবাদ ও পড়াশোনার অজুহাত না শুনে জোর করে সিট বুক করিয়ে পাকিস্তান নিয়ে এলেন সালারকে। রাত ১টায় পাকিস্তান পৌঁছায় সবাই। সিকান্দার আর তাইবা ঘুমানোর জন্য চলে গেলেন। সালার রুমে আসে। প্রায় ১.৫ বছর পর নিজের রুম দেখছিল। সবকিছু তেমনই আছে যেমন রেখে গিয়েছে। কাপড় পাল্টে লাইট অফ করে বিছানায় এসে শুই। ফ্লাইটে ঘুমিয়েছিল, তাই এখন ওর আর ঘুম আসছে না। অথবা এটা ভৌগোলিক পরিবর্তন, যার কারণে ঘুম আসার নাম নেই। আমি কি ধীরে ধীরে ইনসোমনিয়ার রোগী হয়ে যাচ্ছি? অন্ধকার রুমে সিলিংয়ের দিকে তাকিয়ে বিড়বিড় করে কিছুক্ষণ বিছানায় এপাশ ওপাশ করে উঠে বসল। জানালার কাছে এসে পর্দা সরিয়ে দাঁড়ায়। জানালার কাছে থাকা লনের অপর পাশে হাসিম মুবিনের বাড়ি দেখা যাচ্ছে। এত বছরে কখনো এই জানালার পর্দা এদিক ওদিক করতে গিয়ে একবারও বাড়িটার দিকে মনোযোগ দেইনি, কিন্তু আজ অনেকক্ষণ ধরে আশেপাশের আলোয় দৃশ্যমান বাড়িটার দিকে তাকিয়ে রইল। অনেক কিছু মনে পড়ে যায়। জানালার পর্দা টেনে ঠিক করে বিছানায় এসে শুয়ে পড়ে। ওয়াসিমের বাড়ির লোকজন কি ইমামার কোনো খোঁজ পেয়েছে? পরদিন নাসেরাকে ডেকে জিজ্ঞেস করলো ও। নাসেরা উদ্ভট চোখে তাকায়। না, কোথায় পাবে, সব জায়গায় খোঁজাখুঁজি করেছে, কোনো হদিস নেই। তাদের সন্দেহ এখনো আপনার উপর। সালমা বিবি অনেক গালি দেয় আপনাকে। সালার কাজের মহিলাকে দিকে তাকিয়ে তার কথা শুনছে। বাড়ির কাজের লোকদের অনেক জেরা করেছে পুলিশ, কিন্তু আমি মুখ দিয়ে একটাও শব্দও বের করিনি। কাজ থেকেও বের করে দিয়েছিল তারা। আমার মেয়েকেও রাখেনি, কিন্তু আবার রেখেছে। আপনার ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে, হয়তো আবার এজন্যই রেখেছে যাতে এখানে খবর গিয়ে ওখানে দেই। কিন্তু আমি বাম ডান না করে কাটিয়ে যাই। মহিলা কথা কই থেকে কই নিচ্ছিল, সালার থামায়। পুলিশ এখনো খুঁজছে? হ্যাঁ, বেশ কিছুদিন, জানি না। তারা সব সব লুকায় কাজের লোকদের কাছ থেকে। ইমামা বিবির কথা আমাদের সামনে বলে না, তবু মাঝে মধ্যে কিছু উড়ো খবর এসে পড়ে। সালার সাহেব, আপনিও ইমামা বিবির খবর জানেন না? নাসেরা হঠাৎ জিজ্ঞেস করে বসল। আমার কিভাবে জানার কথা? সালার চোখ রাঙায়। এমনিতেই জিজ্ঞেস করলাম, জি। আপনার সাথে বন্ধুত্ব ছিল, তাই ভাবলাম আপনি জানতে পারেন। ওই যে একবার আমাকে দিয়ে কাগজপত্র পাঠিয়েছিলেন, ওগুলো কিসের ছিল? নাসেরের কৌতূহল এখনো রয়ে গেছে। ওগুলো বাড়ির কাগজপত্র ছিল, আমি এই বাড়ি ওর নামে লিখিয়ে দিয়েছিলাম। নাসেরার মুখ হাঁ হয়ে যায়, কিছুটা সামলে নিয়ে বলল, কিন্তু জি, এই বাড়ি তো সিকান্দার উসমানের নামে। হ্যাঁ, কিন্তু এটা তখন জানতাম না। তুমি এই কথা কি ওই বাড়ির কাউকে বলেছ? পেপারস নিয়ে গিয়েছিলে এই বাড়ি থেকে? নাসেরা কানে হাত দিয়ে বলল, তৌবা, আমি কেন বলতে যাব তাদেরকে? আমি তো সিকান্দার সাহেবকেও কিছু বলিনি। এটাই ভালো, নিজের মুখ এভাবেই বন্ধ রাখবে সবসময়। এই কথা কানে গেলে বাবা তোমাকে ব্যাগপত্রসহ তুলে বাইরে ফেলবেন। তার রাগ সম্পর্কে ভালো করেই জানো। এখন যাও এখান থেকে, সালা রুক্ষ গলায় বলল। নাসেরা নিঃশব্দে রুম থেকে বেরিয়ে যায়। উইকেন্ডে মাঝে মধ্যে মার্গাল্লা পাহাড়ে হাইকিংয়ের জন্য যাওয়ার অভ্যাস ছিল সালারের। এখন উইকেন্ড না হলেও হুট করে সেখানে যেতে ইচ্ছে করলো ওর। সবসময়ের মতো গাড়ি নিচে পার্ক করে কাঁধে একটা ব্যাগ ঝুলিয়ে হাইকিং করতে থাকে। ফেরার পথ তখন ধরল যখন ছায়া লম্বা হতে শুরু করেছে। আন্দাজ করতে পারছিল এভাবে গাড়ি পর্যন্ত পৌঁছাতে ঘন্টা দুয়েকের মতো লেগে যাবে। তাই সময় বাঁচাতে একটা রাস্তায় উঠে পড়ে, যেখানে সাধারণত খুব কম মানুষের যাতায়াত ছিল। কিছুটা দূর আসার পর পেছনে দ্রুত পায়ের আওয়াজ শুনতে পায়। এক নজর ঘুরে দেখে দুজন ছেলে পেছনে, যারা ওর অনেক পিছনে, কিন্তু খুব দ্রুত সামনে আগাচ্ছে। ঘাড় ঘুরিয়ে আবার হাঁটা শুরু করলো ও। ছেলেগুলোর বেশভূষা দেখে ওর সন্দেহজনক মনে হয়নি। জিন্স আর শার্ট পরা ছেলেগুলো অন্য সবার মতোই। হাঁটতে হাঁটতে নিজের ঠিক পিছনে কাউকে অনুভব করে বিদ্যুতের গতিতে পিছনে ঘুরতেই জমে যায় ও। দুজনের হাতেই রিভলভার, এবং ছেলেগুলো এখন ঠিক ওর সামনে।
হাত উপরে তোল, না হলে গুলি করব, ওদের একজন উঁচু আওয়াজে বলল। সালার হাত উপরে তোলে, অন্যজন ওর পেছনে গিয়ে জোরে ধাক্কা দেয়। পড়তে পড়তে নিজেকে সামলে নেয় ও। এদিকে চলো। সালার কোনো রকম বাড়াবাড়ি ছাড়া সেদিকে যাওয়া শুরু করে, যেখানে ছেলেগুলো রাস্তা থেকে সরিয়ে ওকে নিতে চাইছিল। রাস্তা থেকে সরানোর কারণ যাতে কেউ এসে দেখে না ফেলে ওদেরকে। ধাক্কা দিতে দিতে রাস্তা থেকে সরিয়ে ঝোপঝাড় আর গাছপালার অনেক গভীরে নিয়ে যায়। হাঁটু গেড়ে বস, ওদের একজন কড়া গড়ায় বলল। সালার নীরবে ওদের কথা মতো কাজ করে, জানে এরা জিনিসপত্র নিয়ে ছেড়ে দেবে, তাই এর মাঝে এমন কিছু করতে চাচ্ছিল না যাতে এরা উত্তেজিত হয়ে ওর কোনো ক্ষতি করে যায়। একজন এসে ওর পিঠ থেকে ব্যাগ নামায়। ব্যাগের মধ্যে একটা ক্যামেরা, কিছু রোল ফিল্ম, ব্যাটারি, টেলিস্কোপ, ফার্স্ট এড কিট, ওয়ালেট, পানির বোতল আর কিছু খাবারের প্যাকেট ছিল। ব্যাগ খুলে ভেতরে সবকিছু দেখলো ছেলেটা। ওয়ালেট খুলে টাকা, ক্রেডিট কার্ডও নড়াচড়া করে। ব্যাগ থেকে টিস্যুর প্যাকেট আর ফার্স্ট এড কিট বের করে রাখলো। উঠে দাঁড়া, ছেলেটা কড়া সুরে বলল। সালার আগের মতোই হাত মাথার উপর রেখে উঠে দাঁড়ায়। ছেলেটা ওর কাছে এসে প্যাকেট হাতড়ে গাড়ির চাবি বের করে। গুড, গাড়ি। সালার এবার একটু চিন্তায় পড়ে। তোমার ব্যাগ নিয়ে যাও, কিন্তু গাড়ি ছেড়ে দাও, ওদেরকে বলল। কেন? গাড়ি কেন ছাড়বো? তুই আমাদের খালাতো ভাই নাকি যে গাড়ি রেখে যাব? ছেলেটা ঠাট্টার ছলে বলল। গাড়ি নেওয়ার চেষ্টা করলে ঝামেলায় পড়বে, শুধু চাবি থাকলে হবে না, আরো অনেক লোক আছে, সালার বলে। সেটা আমাদের সমস্যা, তোর না। এই বলে ছেলেটা সামনে এসে ওর চোখ থেকে চশমা খুলে নেয়। জগার্স খুলে দে। সালার বড় বড় চোখ খুলে তাকাই। জগার্স কেন? উত্তরে ছেলেটা পুরো শক্তি দিয়ে ওর গালে একটা থাপ্পড় মারে। সালার নড়ে চড়ে উঠল, কয়েক মুহূর্তের জন্য চোখে সর্ষে ফুল দেখে। দ্বিতীয়বার আর কোনো প্রশ্ন না। জগার্স খোল। সালার হিংস্র চোখে তাকায়। অপর ছেলেটা ওর মাথায় ঠেকিয়ে রাখা রিভলভারের চেম্বার নেড়ে কিছু মনে করায়। প্রথম ছেলেটা আরেকটা থাপ্পড় মারে। এদিকে থাকা আর জগার্স খোল। সালার আস্তে আস্তে জগার্স খুলে দেয়। ওর পায়ে এখন শুধু মোজা। শার্ট খোল। সালার আপত্তি করতে চাইলেও নতুন করে থাপ্পড় খাওয়ার কোনো ইচ্ছে নেই ওর। যদি এদের দুজনের কাছে রিভলভার না থাকতো তাহলে শারীরিক দিক থেকে এদের চেয়ে ভালো ও। আর এতক্ষণে আচ্ছা মতো ধোলাই দিয়ে বুঝিয়ে দিত। কিন্তু রিভলভারের উপস্থিতি এদের সামনে অসহায় করে তুলেছিল ওকে। শার্ট খুলে এগিয়ে দেয়। নিচে রাখ, আদেশের সুরে বলে ছেলেটা। সালার শার্ট নিচে ফেলে দেয়। বাঁ হাত পকেটে ঢুকিয়ে পাতলা একটা নাইলনের সুতার রোল বের করে ছেলেটা। সুতার রোল দেখেই সালার বুঝে যায় এরা কি করতে যাচ্ছে। অজানা ভয় জেঁকে ধরে। সন্ধ্যা হচ্ছে, কিছুক্ষণের মধ্যে অন্ধকারে সব ঢেকে যাবে, কিন্তু এখান থেকে ছাড়া পাওয়ার উপায় কি? দেখো, আমাকে বাধার দরকার নেই, আমি কাউকে কিছু বলবো না। তোমরা ব্যাগ গাড়ি সব নিয়ে যাও, নিজেকে বাঁচানোর জন্য বলে ও। ছেলেটা পুরো শক্তি দিয়ে ওর পেটে ঘুষি মারে। সালার ব্যথায় বাঁকা হয়ে যায়, মুখ থেকে চিৎকার বেরিয়ে আসে। কোনো পরামর্শ না, ছেলেটা ওকে জোরে একপাশে ধাক্কা মারে। ব্যথায় কাতর সালার অন্ধের মতো সেদিকে যায়। ওখানে থাকা একটা গাছের সাথে ওকে বসিয়ে ছেলেটা নিপুণভাবে ওর হাত দুটো পিছনে নিয়ে ভালো করে সুতা পেঁচিয়ে কবজিগুলো গাছের সাথে বাঁধে। অন্য ছেলেটা রিভলভার তাক রেখে এদিক সেদিক নজর বোলাচ্ছিল। হাত ভালো করে বাঁধা হয়ে গেলে ছেলেটা সামনে এসে ওর পা থেকে মোজা খুলে ফেলে। ফার্স্ট এড কিট থেকে কেচি বের করে ওর খোলা মোজা শার্টটা লম্বা লম্বা টুকরোয় কাটে। কয়েকটা টুকরো মোটা করে পায়ের চারপাশে পেঁচিয়ে গোড়ালিতে গিঁট দেয়। এরপর টিস্যুর প্যাকেট খুলে সব টিস্যু বের করে বলল, মুখ খোল। সালার জানে ছেলেটা কি করবে, মনে মনে যত গালি দেওয়া সম্ভব দিচ্ছিল। একে একে সব টিস্যু ছেলেটা ওর মুখে ঢোকায়। সব শেষে শার্টের অবশিষ্ট থাকা টুকরোটা ওর মুখে ঘোড়ার লাগামের মতো লাগিয়ে টেনে গাছের পিছনে বেঁধে দেয়। ছেলেটা নিশ্চিন্ত হয়ে ব্যাগ বন্ধ করে নেয়। পরবর্তী কয়েক মিনিটে দুজন ওখান থেকে কেটে পড়ে। ছেলেগুলো চলে যেতেই সালার নিজেকে মুক্ত করার চেষ্টায় লেগে যায়। তবে শীঘ্রই বুঝতে পারে গভীর সমস্যায় ফেঁসে গেছে। খুব দক্ষভাবে বাঁধা হয়েছিল। শুধু নড়ে চড়ে মুক্ত হওয়া যাবে না, কারণ দড়ি আলগা হওয়ার মতো না, বরং নড়চড়ার কারণে আরো মাংসের মধ্যে ঢুকে যাচ্ছে। ওর মানসিক অবস্থাও তখন বেশ করুণ হয়ে যায়। কাউকে আওয়াজ দেওয়ার অবস্থা ছিল না। অন্য কারো এখানে আসার কোনো কথা না। আশেপাশে শুধু লম্বা ঝোপঝাড়। এই সন্ধ্যার অন্ধকারে এখানে কারো আসা মোজেজার জন্য অপেক্ষা করার মতো। ওর শরীরে তখন পোশাকের নামে হাঁটুর নিচে
বারমুডা শর্টস ছাড়া কিছুই নেই। সন্ধ্যার সাথে সাথে ঠান্ডা বাড়তে থাকে। বাড়ির কেউ জানে না ও হাইকিং করতে এসেছে। বাড়িতে না পৌঁছানোর কারণে খোঁজাখুঁজি হলেও কেউ এই গভীর ঝোপঝাড়ে বাঁধা ওর অস্তিত্ব পর্যন্ত পৌঁছাতে পারবে না। আধা ঘন্টা লড়াইয়ের পর যখন পায়ের বাঁধন আলগা করে খুলে ফেললে সফল হয়, তখন সূর্য ডুবে গেছে। চাঁদ না উঠলে হাত পা বা আশপাশ দেখার অবস্থা থাকতো না। চলাচল করা একটা দুইটা গাড়ি, মানুষের আওয়াজ এখন মৃদু, না এর বরাবর। চারপাশে পোকামাকড়ের আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছে। ঘাড় থেকে কোমর পর্যন্ত গাছের গুঁড়ির সাথে লাগা ঘষা আর আঁচড় খুব ভালোভাবে টের পাচ্ছিল ও। গাছের উল্টো দিকে বাঁধা হাতের দড়ি মাংস কামড়ে ধরে রেখেছে। হাত নাড়ানোর অবস্থায় ছিল না। কবজির যন্ত্রণা এখন অসহনীয় পর্যায়ে। মুখের ভেতরে টিস্যু এতক্ষণে গলতে শুরু করেছে। ওগুলো গলতে থাকার কারণে নড়ে চড়ে মুখের লাগাম আলগা করার চেষ্টা করে ও। কিন্তু গলা দিয়ে আওয়াজ বের করার পরিস্থিতি তখনও হয়নি। কারণ গলে যাওয়া টিস্যুগুলো না পারছিল ফেলতে, না পারছিল গিলতে। পরিমাণে এত বেশি ছিল যে চুইংগামের মতো চিবোতেও পারছিল না। ওর শরীর কাঁপতে শুরু করেছে। সকাল পর্যন্ত এখানে থাকলে এমনিতেই মরে শক্ত হয়ে যাবে। ভয় বা বিষাক্ত কোনো পোকামাকড়ের কামড়ে না হলেও ঠান্ডার কারণে। শরীরে ছোট ছোট পোকামাকড় হাঁটাহাঁটি করছে, জায়গায় জায়গায় কামড় বসাচ্ছে। খোলা পায়ে হাঁটা পোকাগুলো নড়াচড়া করে ঝেড়ে ফেলতে পারলেও শরীরের বাকি অংশের ব্যাপারে অক্ষম ও। জানে না এসব ছোট ছোট পোকামাকড়ের পর আর কিসের মুখোমুখি হতে হবে। যদি এখানে সাপ বা বিচ্ছু থাকে? সময় গড়ানোর সাথে সাথে অবস্থা খারাপ হতে থাকে। এসব আমার সাথেই কেন হচ্ছে? আমি কি করেছি ভাবে ও। আমি যদি এখানে মরে যাই তাহলে আমার লাশও কেউ খুঁজে পাবে না। পোকামাকড় আর পশু প্রাণী খেয়ে ফেলবে। ওর মানসিক অবস্থা আরো খারাপের দিকে মোড় নেই। নতুন এক ভয় জেঁকে ধরে।